নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন ব্যক্তিত্ব রয়েছেন যার পরিচয় আমি দিচ্ছি, যদিও তিনি কোনো পরিচয়ের মহতাজ নন। তো আমরা এখানে পেয়েছি আজকে আমাদের সঙ্গে সীতারাম শর্মাজিকে, যিনি কিনা আমি যদি তার ডেজিগনেশন বলতে যাই তাহলে অনেকক্ষণ লেগে যাবে। তিনি হচ্ছেন অনারেবল কনসুল রিপাবলিক অফ বেলারুস, চেয়ারম্যান ইন্ডিয়ান ফাউন্ডেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস এবং ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস, এবং একই সঙ্গে তিনি হচ্ছেন ফাউন্ডার প্রেসিডেন্ট টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজ, যেটা নিয়ে আমরা আজকে কথা এবং আলোচনা করব। তো অনেক অনেক স্বাগত আপনাকে আজকের আলাপচারিতায়। ইন্টারভিউ শুরু হওয়ার আগে আমরা বলছিলাম যে আপনাকে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না যে আপনি ভালো আছেন কি না, কারণ আপনাকে দেখলে আমরা ভালো হয়ে যাই। তো উনি এরকম, ওনাকে দেখলে বোঝা যায় না। উনি এমন একজন মানুষ যিনি বয়স্ক কিন্তু উনি যুবক। তো উনি দিনরাত কাজ করে যান। থ্যাংক ইউ স্যার, আমরা ইন্সপায়ার্ড হই আপনাকে দেখে। তো কী বলবেন, আপনি দিনরাত কাজ করে যাচ্ছেন আপনার সমস্ত কিছুর সঙ্গে। আজকে কিন্তু এই একটা অতিরিক্ত দায়িত্ব যেটা আপনি নিজের কাঁধে তুলে নিয়েছেন, যেভাবে এটা এগিয়ে যাচ্ছে, কি বলবেন এই কয়দিনে জানেন? দেখুন, মাথায় ছিট না থাকলে আপনি কিছু করতে পারেন না, যেটা আপনার অনেকটাই আছে বলে আপনি বারবার দাবি করেন। হ্যাঁ, আর আমার মাথায় একটা ছিট আছে। এই বয়সে আমি প্রায় 80 বছর হতে যাচ্ছি। এই নতুন একটা প্রজেক্ট নেওয়া, নতুন একটু ভেঞ্চার নেওয়া কিংবা অ্যাডভেঞ্চার আমি বলি, ছিট ছাড়া মানুষ করতে পারে না। কিন্তু আমি অনেক বছর ধরে আমার এটা ধারণা ছিল কি আমাদের বিশ্বে এত পিস ইউনিভার্সিটি আছে, আর আমাদের পিস ইউনিভার্সিটি আমাদের ইন্ডিয়াতে হওয়া উচিত। ইন্ডিয়া হচ্ছে দ্য বেস্ট প্লেস ফর দ্য পিস ইউনিভার্সিটি। কিন্তু ওসব আছে ইউরোপে বেশি আছে, আর ইউরোপে তো দুটোই ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, ইউরোপেই হয়েছে, ওদের মধ্যেই হয়েছে। তো আমি একটা করতে চেয়েছিলাম, পারিনি। আর যখন আমি রিয়েলাইজ করলাম ভাই পিস ইউনিভার্সিটি তো আমি করতে পারবো না, সেই জন্য একটা পিস ইনস্টিটিউটটা করি, সেটা করলাম। একটা কথা আমি বলি, আমি আশা করিনি কি 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে আমি যা করতে পারবো, যা আমি পাবো, সেটা আমি আশা করিনি। আজকে 3 মাসের মধ্যে আমি 6টা ছোট বড় কনফারেন্স করতে পেরেছি, সেমিনার, সিম্পোজিয়াম, এটা করতে পেরেছি। আর আমাদের ক্রাউনিং গ্লোরি হলো যখন আমরা এই গত সপ্তাহে আমরা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ওদের পাবলিক পলিসি ডিভিশন সঙ্গে মিলে, ওদের কোলাবোরেশনে, ওদের ফাইন্যান্সিয়াল সাপোর্টে আমরা একটা বিরাট এশিয়া প্যাসিফিক সেমিনার আমরা কলকাতায় করলাম। কোনো অর্গানাইজেশন 2 বছর 3 বছর আর আগে ওরা কোনো এরকম রেকগনিশন পায় না। আমাকেও গভর্নমেন্ট বলেছিল, আমাকেও লোকরা বলেছিল না না মশাই, এত তাড়াতাড়ি হবে না, 3 বছর কাজ করুন, তারপরে ওরা আপনাকে কনসিডার করতে পারে। আমরা এটা পেয়েছি, মানে 3 বছরের জায়গায় আপনি 3 মাসের মধ্যে আমরা এটা পেয়ে গেছি। এটা একটা আমি জানি না কী করে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এত কোঅপারেশন আর সাপোর্ট পেয়েছি লোকদের। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো কনফারেন্স হলো, ভালো মিডিয়া কভারেজ হয়েছে। অ্যান্ড অল ওভার দ্য, এখন তার কী হয়েছে, তাতে আমার ক্ষতি হয়েছে যে এই যে ভালো ভালো কনফারেন্স কয়েকটা হয়ে গেল, এখন আমি এত প্রপোজাল পাচ্ছি, এত রিকোয়েস্ট পাচ্ছি ফ্রম দ্য ইউনিভার্সিটিস, ফ্রম দ্য অ্যাকাডেমিক ওয়ার্ল্ড, ফ্রম দ্য ডিপ্লোম্যাটস, ফ্রম দ্য এম্বাসিজ, ওরা এটা করতে চায়, ওটা করতে চায়। তো এটা তো ভাই এত আমি পারবো না। হ্যাঁ, এটা যতটুকু আমি করেছি সেটাই আমি খুব মুশকিল, খুব একটু কষ্টেই করেছি। কিন্তু দেখুন, একটা কথা আছে কি, আজকে যে দুনিয়া হয়ে গেছে, এটা তো খুব ভালো দুনিয়া নেই, মানে খুব পিসফুল নেই, এটা তো আমরা জানি। যুদ্ধের তো কোনো শেষ নেই এখন। তো আমি ইরান আছে, আপনার ধরুন রাশিয়া ইউক্রেন আছে, গাজা আছে, আফগানিস্তান আছে, আমাদের এখানে একটু তো রোজই আমাদের ট্রাম্প সাহেব তো রোজই থ্রেটনিং দিয়ে যাচ্ছেন, ওকে নেবেন, একে নেবেন, জানি না দুনিয়াতে কী হবে বলতে পারবো না। কিন্তু একটা কথা, যে আজকে আমি একটা কথা আপনাকে বলি, একটা গ্লোবাল পিস ইন্ডেক্স রিপোর্ট বেরোয়, ওই গ্লোবাল পিস ইন্ডেক্স রিপোর্টে বেরিয়েছে, তাতে 92 কান্ট্রিজ দে আর অ্যাট ওয়ার বিয়ন্ড দেয়ার বর্ডার্স।
কিছুদিন আগে তো আমাদের ইন্ডিয়া পাকিস্তানও ছিল। তো সেই জন্যে এত দেশে আর 2023-তে মানে 2 বছর আগে প্রায় 1,60,000 মানুষ যুদ্ধে মারা গেল। তো এই যে দুনিয়া আছে তার মানে হচ্ছে আমাদের পিসফুল ওয়ার্ল্ড নেই। তো সেই জন্যে আমাদেরকে নিয়ে এটা কী করা যায় একটু ভাবতে হবে। এই যে কনফ্লিক্ট হচ্ছে, কনফ্লিক্ট তো ধরুন আমাদের মানুষের কনসাসনেস যেদিন ছিল সেদিন থেকে কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। আর কনফ্লিক্ট তো শুধু দেশের মধ্যে না, ওই বাড়িতে ফ্যামিলিতেও কনফ্লিক্ট আছে, নেশনেও আছে, ইন্টারন্যাশনালও আছে, সে কনফ্লিক্ট আছে। কিন্তু সে কনফ্লিক্টকে আমাদের করতে গেলে কনফ্লিক্ট রেজলিউশনের জন্যে কাজ করতে হবে, তার মানে পিসের জন্য আপনাকে কাজ করতে হবে। আমি কিছুদিন এই যে ডেভসে একটা কনফারেন্স হলো। এই ডেভস যে কনফারেন্স আছে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পয়সাওয়ালা দেশের আর পয়সাওয়ালা মানুষের কনফারেন্স যেটা হয়, বছরে একবার হয়, সুইজারল্যান্ডে হয়। এটা বিরাট একটা কনফারেন্স হয়, প্রায় ধরুন 30, 40, 50, 60 হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্ট এরা ওই কনফারেন্সে যায়। আর যত বিলিয়নিয়ার আছে ওরাই সবাই যায় ওই কনফারেন্সে। যেরকম ট্রাম্পও গিয়েছিলেন, সবাই গিয়েছিলেন। আর ওই কনফারেন্সে কানাডার প্রাইম মিনিস্টার একটা স্পিচ দিলেন। মানে ওই স্পিচটা আমি যখন শুনলাম, আমি সেদিন আমি প্র্যাকটিক্যালি ঘুমোতে পারিনি। বিকজ কানাডা হচ্ছে ন্যাটো মেম্বার, কানাডা হচ্ছে অ্যালাই অফ আমেরিকা, কানাডা হচ্ছে একটা ওয়েস্টার্ন কান্ট্রি। উনি যে নিজের স্পিচে যা বক্তৃতা দিলেন, আমার তো মনে হলো ওই বান্ডুং কনফারেন্সে যেটা নেহেরু, নাসির, টিটো ওরা যে বক্তৃতা দিয়েছিল সেরকম বক্তৃতাও দিয়েছে। এত সুন্দর, এত ভালো বলেছে। এই যে দাদাগিরি চলছে দুনিয়াতে, এটা চলবে না, এটা আমরা মানব না। এটা অনেকেই এখন নতুন করে চিন্তা ভাবনা, এটা মানে আজকে ঠিক আছে, এটা আজকে যদি আমাদের প্রাইম মিনিস্টার বলতেন আমি বুঝতে পারতাম। আজকে যদি এটা নিয়ে চায়নার প্রাইম মিনিস্টার বলতো আমি বুঝতে পারতাম। কানাডার প্রাইম মিনিস্টার বলেছেন, তার মানে হচ্ছে অবস্থাটা কত খারাপ হয়ে গেছে। মানে এখন হয়ে গেছে দুনিয়াতে। আমরা তো অনেক আগে আমাদের তো লোকরা বলে গেছে মাইট ইজ রাইট, যার ক্ষমতা আছে ওই রাইট আছে। তো আজকে তো ওটাই হয়ে গেছে, আজকে মাইট ইজ রাইট। ও বলছে আমি গ্রিনল্যান্ডটা নিয়ে নেব। আরে কালকেও বলছে আমি ইরানকে তো তোমাকে আই উইল টিচ ইউ এ লেসন। তো এই যে দুনিয়াতে হচ্ছে, আমি তো ভেনেজুয়েলা, আরে তার প্রেসিডেন্টকে ওর বউকে তুলে নিয়ে এলো, এটা করলো। তারপরে তো আমরা জোকিংলি বলতো কি অন্য ছোটো ছোটো দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টরা ঘাবড়ে গেছে, ভাই কিছু বলো না, নাহলে তুলে নিয়ে চলে যাবে। সেই জন্য বোধহয় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এখন দাবি আসছে যে ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার। রিসেন্টলি ফ্রান্স এবং হ্যাঁ, ন্যাটো তো বলেছে যে আমরা ন্যাটোতে থাকবো না। ন্যাটো তো ভেঙে পড়ছে, পড়ছে। এই ন্যাটো ছিল বিগেস্ট পাওয়ার ব্লক অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজে। সেটা আজকে অনেক কান্ট্রি ওখান থেকে বেরোতে চায়। বিকজ ন্যাটোকে আপনি যদি একটা দেশ নিজের স্বার্থের জন্য যদি বুক করতে চায়, সেটা তো দুনিয়া মানবে না। তো সেটা একটা হয়েছে। তো সেই জন্যে একটা উই আর নট লিভিং ইন এ পিসফুল ওয়ার্ল্ড, এটা খুব চিন্তার ব্যাপার আছে। এটা নিয়ে যদি মানুষ যদি না ভাবে, না যদি চিন্তা করে, না যদি কথা বলে, তাহলে খুব মুশকিল হবে, খুব মুশকিল। এবং একটা সময় যখন এই দেশের যারা নাগরিক হবেন, মানে আজকে যারা ছোট রয়েছেন, শিশু রয়েছেন, ক্ষুদ্র রয়েছেন, তারা যখন দেশের নাগরিক হবেন, তারা যখন পিস মেকার হবেন, তখন গিয়ে সেই তার পলিসি কীরকম হবে, ফরেন পলিসির মধ্যে আমাদের যে আমরা যেমন বলি যে বসুধৈব কুটুম্বকম, সেটাকে কি করে আমরা রিলেট করতে পারবো, আমাদের কথা কেন শুনবে মানে বহির্বিশ্বের মানুষেরা, বা গ্লোবাল ইম্প্যাক্ট কী হবে, সেটা নিয়ে আপনি যথেষ্ট ভেবেছেন বলেই এই যে আপনার যে ইনস্টিটিউট, সেটা টেকনো ইনস্টিটিউট যেটা তৈরি হয়েছে। সামনে একটা বড় 3 তারিখে রয়েছে, তো সেটা নিয়ে কি বলতে চান? মানে সেটা এটা এখন বিশ্ব থেকে এসে যদি আমাদের দেশে যদি আমরা কথা বলি, একটা কথা বলি, যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন প্রাইম মিনিস্টার হলেন, উনি একটা খুব ভালো কাজ করেছিলেন, আমি খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করেছিলাম। ওনার ওথ টেকিং সেরেমনিতে উনি কয়েকটা যে নেবারিং কান্ট্রি আছে ওদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে ডেকেছিলেন, এটা খুব ভালো কাজ করেছিলেন। কিন্তু জানি না তারপরে কি হলো, তারপর থেকে আমরা যেটা আশা করেছিলাম কি
এই যে নেবারিং কান্ট্রিদের সঙ্গে আমাদের খুব রিলেশন ভালো হবে, তার উল্টো হলো। আজকে হয়তো কোথাও না কোথায় আমাদের ভুল হয়েছে, কোথাও না কোথাও আমাদের পলিসি ল্যাপস হয়েছে, কোথাও না কোথাও আমরাও একটু বেশি অ্যাসার্ট করতে গেছি, বেশি মানে ইনস্টিড অফ এ ডিপ্লোম্যাটিক ওয়েতে ওটা করার জায়গা আমরা একটু কোথাও না কোথাও একটু প্রেসারের কাজ করেছি। সেই জন্যে আজকে আমাদের নেবারিং কান্ট্রিদের মধ্যে আমি বলতে পারি উইদাউট এক্সেপশন, একটা দুটো ছাড়া, ভুটান কিংবা এই ছাড়া সবার সঙ্গে আমাদের রিলেশনটা খারাপ হয়ে গেছে। এটা খুব চিন্তার বিষয়। আপনার যদি নেবারি কান্ট্রিদের সঙ্গে রিলেশন ভালো না থাকে, তাহলে আপনার তো ফরেন পলিসি ফেল করবে। আপনি যে বলছেন বিশ্বগুরু হব, আপনি বিশ্বগুরু বাদ দিন, আপনি তো আপনার বাড়িতে গুরু হতে পারছেন না। তো সেই জন্যে এইটা খুব চিন্তার বিষয় আছে। আজকে দেখুন নেপালের সঙ্গে আমরা একটা ডিসিশন যেটা নেপালের সঙ্গে হলো, যেটা ড্যামেজ করে দিল আমরা ওখানে একটা ব্লকেড করলাম। ওই ব্লকেডের জন্যে কি হলো কি, মানে বাড়িতে আমাদের তো এখানে জিনিসপত্রের একটা বিরাট ক্রাইসিস হয়ে গেল। ওরা বললো আমরা না খেয়ে মরে যাব, কিন্তু আমরা ইন্ডিয়ান গ্যাস ইউজ করব না, এরকম একটা ধারণা হলো। তাতে মানে নেপালের মতন কান্ট্রি, যেটাকে আমাদের কালচার, আমাদের লোক, যাদের সঙ্গে আমাদের এত ক্লোজ রিলেশন, আজকে ওদের সঙ্গে আমাদের রিলেশন খারাপ হয়ে গেল। আজকে আমরা যদি দেখতে যাই, বাংলাদেশ সঙ্গে আমাদের তো কয়েক বছর ধরে, প্রায় 10-15 বছর ধরে খুব ভালো রিলেশন ছিল। তারপরে যা ঘটলো, যেরকম ওখানে ডেভেলপমেন্ট হলো, যেরকম ওখান থেকে গভর্নমেন্ট চেঞ্জ করা হলো, ওখানে কোথাও না কোথাও আমরা ফেল করেছি। আজকে কী করে হলো, একটা রেভলিউশন হয়ে গেল, এই যে রেভলিউশনগুলো হয় সে তো আমরা জানি, যে পলিটিক্যাল সায়েন্সের লোকরা ওরা জানে কী করে হয় আর কারা করায়, কোত্থেকে করা হয়। এটা আজকে ইরানে যা হচ্ছে, কে করাচ্ছে সে তো ইরানও বলছে, সবাই জানে কে করাচ্ছে। সিমিলারলি যখন বাংলাদেশে এটা হলো আজকে, তাহলে সেখানে আমরা তো কিছু করতে পারতাম। আমাদের ছোট দেশ নেই, বড় দেশ আছে, অনেক পাওয়ারফুল কান্ট্রি আছে, আমরা কিছু করতে পারিনি। আজকে ওখানে এখন যা গভর্নমেন্ট হতে যাচ্ছে, আশা করি 12 তারিখে ইলেকশন ওখানে হবে। জানি না হবে কি হবে না, কিন্তু যাই হোক কেন, ওই যে হবে সেই ইলেকশনে কি হবে কেউ জানে না। কিন্তু আজকে বাংলাদেশের সঙ্গে আমাদের রিলেশন যে সেরকম আগের মতন থাকেনি, খারাপ হয়েছে। আজকে আমাদের রিলেশন, আমাদের এরকম শ্রীলঙ্কার সঙ্গে সেরকম রিলেশন নেই কোনো কান্ট্রির সঙ্গে। আমাদের চায়নার তো কথা বাদ দিয়ে দেন, চায়নার সঙ্গে ধরুন আমাদের তো কী করে ওটাকে আমরা ও চায়নার সঙ্গে চায়নার বিরুদ্ধেও যেতে পারি না, ওকে ফ্রেন্ডও মানতে পারি না। এটা বিরাট একটা ইস্যু রয়েছে ওখানে। চায়না এত পাওয়ারফুল কান্ট্রি হয়ে গেছে কি আমাদেরকে ওদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশন রাখতেই হবে করার জন্যে। তো সেই জন্যে বেসিক্যালি আমাদের নেবারহুড পলিসি যেটা আছে, এই সেমিনার আমরা এটা যেটা করছি, ওই সেমিনারে আমরা এখানে ইন্ডিয়ার নেবারহুড পলিসি দ্য ওয়ে অ্যাহেড, মানে এটাতে আমরা কী করে এই যে পলিসিকে, নেবারহুড পলিসিকে আমরা আগে কি করে চালাবো, যাতে আমাদের এই যে নেবারিং কান্ট্রি যারা আছে ওদের সঙ্গে আমাদের রিলেশন ভালো হয়। বিকজ আজকে ওই রিলেশন ভালো হলেই আমাদের স্ট্রেংথ বাড়বে, আর সেটা খুব দরকার আছে। তো আজকে তো চাণক্য বলে গিয়েছিলেন, দুশ্মন কা দুশ্মন মেরা দোস্ত, এই তো হচ্ছে সব জায়গায় দুনিয়াতে এটাই হচ্ছে। তো আজকে আমাদেরকে নিয়ে যারা আমাদের নেবারিং কান্ট্রি আছে ওদের সঙ্গে ভালো রিলেশনটা আমাদেরকে রাখতেই হবে, মেনটেন করতে হবে। এখানে এই সেমিনারে কারা কারা থাকছেন, মানে এখনো ইনভাইটেড? সেমিনারে দেখুন, একটা তো হচ্ছে আমাদের ওখানে অ্যাম্বাসেডার অনিল ত্রিগোনায়াত, উনি প্রায় 3-4 কান্ট্রির অ্যাম্বাসেডার, ইন্ডিয়ার অ্যাম্বাসেডার ছিলেন। উনি ইজ অ্যান এক্সপার্ট অন দ্য নেবারহুড পলিসি। উনি দিল্লি থেকে আসছেন। একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, তার উনি সিনিয়র ফেলো আছেন। তো উনি দিল্লি থেকে আসবেন, ওটা নিয়ে একটা নিজের বক্তৃতা রাখবেন। উনি উইল বি দ্য কি নোট স্পিকার, উনি বলবেন ওটা করার জন্যে। ওই ছাড়া আমাদের যেটা আছে, আমরা এখানে মায়ানমারের যে কনসাল জেনারেল কলকাতায় আছেন,
উনি নিজের বক্তৃতাটা রাখবেন মায়ানমারের। এছাড়া আমাদের প্রায় 8টা ইউনিভার্সিটি থেকে স্কলাররা আসছে। বেসিক্যালি আমি জোর দিয়েছিলাম ওই স্কলারদের উপরে, কেন ওরাই আসল কথা আমরা তো কী কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই কি এই রিলেশনগুলো কী করে আমরা ঠিক করব, তো এটা তো ওরাই বলতে পারবে। তো যারা স্কলার আছে, যারা একাডেমিক্স আছে, ওরাই বলতে পারবে। তো আমরা এখানে যাদবপুর ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, অ্যাডামস ইউনিভার্সিটি আছে, গেটওয়ে ইউনিভার্সিটি আছে, প্রায় 8খানা ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে স্কলাররা আসবে, যারা দোজ হু আর দ্য এক্সপার্টস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। ওরা এসে নিজের পেপারটা রাখবে, নিজের কথা বলবে। এটা নিয়ে আমরা ফাইনালি তার কনফারেন্সের পরে আমরা একটা পেপার বার করব, পলিসি পেপার। ওই পলিসি পেপারটা আমরা গভর্নমেন্টকে পাঠাবো। দিস ইজ আওয়ার রেকমেন্ডেশন, দিস ইজ আউটকাম, আর দিস আউটকাম রেকমেন্ডেশন টু দ্য গভর্নমেন্ট কি এরকম আপনারা যদি করেন তাহলে ভালো হবে। বাকি তো গভর্নমেন্ট যা করবে করবে। খুব ভালো। আর স্যার, আপনি যখন আছেন, একটা লোভ সম্বরণ করতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে এই যে এফটিএ হলো যে, সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। তো আপনি এটা নিয়ে কি দেখেন যে ইউরোপের আমাদের বাজার, আমাদের এখানকার যে যে পলিসিগত ব্যাপার এবং এখানকার কোম্পানিজ কতটা সুবিধা, কতটা প্লাস মাইনাস, আপনি কীভাবে বলবেন এখানে? এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে আমাদের এফটিএ হয়েছে, এটাতে শুধু প্লাস 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 আছে। কোনো আপনাকে বলছি যে শুধু প্লাস প্লাস আছে না, এর পেছনে কিছু মাইনাস না, এটাতে কোনো মাইনাস কিছু নেই। এখন আপনি যদি ফাইন্যান্সিয়াল গেইনগুলো দেখতে চান, ওভারনাইট হবে না, কালকে হতে যাচ্ছে না, কিন্তু আমাদের ট্রেডটা খুব বাড়বে। আমাদের আরেকটা কথা আছে, আজকে তো যেরকম পলিসি হয়ে গেছে, যেরকম আমাদের ট্রাম্প সাহেব যে দুনিয়া চালাচ্ছেন, তাতে আপনাকে ইন্ডিভিজুয়াল কান্ট্রিদের সঙ্গে এফটিএ করতে হবে। হ্যাঁ, আপনি চায়নার সঙ্গে আলাদা করে নিন, রাশিয়ার সঙ্গে আলাদা করে নিন, ইউর সঙ্গে আলাদা করে নিন, সেরকম করতে হয়। আলটিমেটলি আপনাকে আমেরিকার সঙ্গে করতেই হবে, সেটা আটকে রয়েছে, করতেই হবে, কিন্তু সেটা আপনাকে আলাদা করে করতে হবে। কিন্তু আজকে আমাদের ইউর সঙ্গে যেটা হয়েছে, ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট, আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে। এত বড় ট্রেড বাড়বে আমাদের, এত আমাদের ইকোনমিক অ্যাডভান্টেজ হবে। আই ফুলি অ্যাপ্রিসিয়েট ইট, আই এন্ডোর্স ইট, আই সাপোর্ট ইট। আমরা কি তার জন্য সেটাকে অ্যাক্সেস করার জন্য উই আর রেডি 100%? আপনার কি মনে হয় ভারত অ্যাজ এ কান্ট্রি সমস্ত দিক থেকে একটা ট্রেড বা একটা ট্রেডকে নিয়ে আসা বা তার সঙ্গে তাকে সাপোর্ট দেওয়া, এনহ্যান্স করা, তার জন্য যে শুধুমাত্র যে কতগুলো ইকোনমিক্যাল ইস্যুস এটাই নয়, তার সঙ্গে সোশ্যাল এবং মানে আনুষঙ্গিক আরও অনেক কিছু, পলিটিক্যাল অনেক কিছু থাকে, সেটাকে দিয়ে ওটাকে 100% গেইন করতে হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে 2026-এ দাঁড়িয়ে ভারত কতখানি তৈরি আছে তার জন্য, যে এই পুরো এই এফটিএর পুরোপুরি যে প্লাস পয়েন্টটা সেটাকে নেওয়ার জন্য? দেখুন, এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের যেটা এফটিএ হয়েছে, ইট ইজ নট অ্যান ওভারনাইট ডেভেলপমেন্ট। 20 বছর ধরে এটা নিয়ে কাজ হচ্ছিল। এটাতে ইউ তৈরি হয়ে গেছে, ইন্ডিয়াও তৈরি হয়ে গেছে। আরেকটা আছে, ওয়ার্ল্ডে অনেকবার একটা দেশকে সার্কামস্টান্সেস কম্পেল দেম টু বি প্রিপেয়ার্ড ফর দিস কাইন্ড অফ ডেভেলপমেন্ট। আজকে আমাদের আমেরিকার সঙ্গে যেরকম হয়ে গেছে, আর আমেরিকা যেরকম ট্যারিফ ওয়ার চালাচ্ছে, তাতে অনেক কান্ট্রিজ economic relation with the other country, the thinking has changed. এই যদি আমেরিকান যদি ট্যারিফ ওয়ার যদি না হতো, তাহলে হয়তো এরকম আমাদের ইউরোপিয়ানের সঙ্গে হতো না, এত ফাস্ট হতো না, এত বড় হতো না। এটা আজকে পুরো দুনিয়াতে হোল চেঞ্জ ইন দ্য ডাইনামিক্স হয়ে গেছে। তার জন্যে এটাতে ইট উইল টেক সাম টাইম, অ্যাজ আই মেনশন টু ইউ। তার ওভারনাইট অ্যাডভান্টেজ আমরা পাবো না। কাল থেকে আমাদেরকে মার্সিডিজ আর অডি গাড়ির পয়সা কম হবে, ওটা হবে না, কিন্তু আলটিমেটলি এটাতে ইন্ডিয়ার অ্যাডভান্টেজ হবে। তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে গিয়ে স্যার কিন্তু মানে এইরকম, যেরকম বললাম যে উনি খুব ইয়াং, ইনি কিন্তু কোনো সময় কোনোভাবে নষ্ট করেন না। তিনি তার এই যে এতদিনের যে অভিজ্ঞতা, মানে দীর্ঘ অভিজ্ঞতা, মানে মনে হয় ওনার সামনে যখন আমরা বসি, মনে হয় কোনো বৃক্ষের তলায়, মানে বট গাছের তলায় বসে আছি। উনি কিন্তু এটাকে কিন্তু তিনি বিভিন্ন বইয়ে তার
বইয়ের মধ্যে সেই যে রসদগুলো সেটাকে কিন্তু উনি লিখে রেখে যাচ্ছেন। সেগুলোকে উনি রিসার্চ বলুন, ওনার অভিজ্ঞতা বলুন, এক্সপিরিয়েন্স বলুন, সমস্ত কিন্তু লিখে যাচ্ছেন। ওনার অগণিত বই রয়েছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার মানে চোখের সামনেই রয়েছে। তো স্যার আপনি একটু এটা নিয়ে যদি একটু কিছু বলেন আর কি। আমার যখন 70th বার্থডে একটা রিসেপশন হয়েছিল, তাতে সে সময় আমাদের গভর্নর ছিলেন এখানে কেসি নাজি ত্রিপাঠী। তো উনি ওই প্রোগ্রামে এসেছিলেন। ওই প্রোগ্রামে এসে উনি বললেন, দেখুন 13ই ফিগার লোকরা ভাবে এটা অশুভ, আনলাকি 13 ওটাকে বলে। তো কিন্তু এই 13 যেটা আছে না, এটা সীতারামজির জন্যে আনলাকি নেই, লাকি আছে, বিকজ ওনার বার্থডে ছিল 13 অগস্ট। তো সেই জন্য এটা খুব ভালো। এখন এটা ইন্টারেস্টিংলি এই যে আমাদের জন্য ভালো, আপনাকে পেয়েছি এখানে এটাতে এই বই সম্বন্ধে একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে, কি এইটা দিস ইজ মাই 13th বুক। 13 বুক, হ্যাঁ, in the English মিলিয়ে, and the book was released on 13th of January. সো সেই জন্যে 13 সেরকমই আছে তাতে এই বই। আর এই বই সম্বন্ধে একটা আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্থোলজি আছে। দিস ইজ অ্যান অ্যান্থোলজি অফ মাই আর্টিকেলস অ্যান্ড দ্য স্পিচেস, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ভলিউম। এর আগে যে ফার্স্ট ভলিউম বেরিয়েছিল, সেকেন্ড ভলিউম আছে। এই সেকেন্ড ভলিউমে দিস ইজ অ্যান কালেকশন অফ 30 articles, which are articles and speeches. সব মিলিয়ে প্রায় 30টে আমার স্পিচ আর আর্টিকেলসের যেটা কালেকশন আছে তার অ্যান্থোলজিটা এর মধ্যে আছে, নট সো র্যান্ডম রাইটিং। আর আই এম ভেরি হ্যাপি দ্যাট প্রফেসর রাধারমন চক্রবর্তী, উনি ফুল ব্রাইট স্কলার, আগে এক্স ভাইস চ্যান্সেলর অফ দ্য নেতাজি ইউনিভার্সিটি, এখন আমাদের মৌলানা আজাদ ইউনিভার্সিটির উনি চেয়ারম্যান আছেন, ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। উনি ফরওয়ার্ড লিখেছেন আর খুব ভালো লিখেছেন, প্রায় 2 পাতা 3 পাতার ফরওয়ার্ড লিখেছেন। অ্যান্ড ইজ এ ভেরি ভেরি ওল্ড ফ্রেন্ড অফ মাইন্ড। রামকৃষ্ণ মিশনে উনি প্রত্যেক বছর একটা কনফারেন্স করতেন, সেই কনফারেন্সে আমাকে সবসময় ডাকতেন। ওনার বয়স হয়ে গেছে, তা সত্ত্বেও উনি আমাকে বললেন, সীতারামজি আপনার বই আছে, আমি আপনার ফরওয়ার্ড বই লিখবো। তো স্যারের অনেক বইয়ের মধ্যে এটাও নট সো র্যান্ডম রাইটিংস, এটাও সকলের খুব ভালো লাগবে এবং এটা অনেক তথ্য নির্ভর এবং ওনার যে লেখাগুলো তার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পাই, সেটা পড়ে আমরা সমৃদ্ধ হই। তো অনেক অনেক শুভেচ্ছা রইল এই বইয়ের জন্য। আমরা এই কিছুদিন আগে একটা ইউনিক প্রোগ্রাম করেছি। এটা আমাদের টিপস থেকে, ট্যাগর ইনস্টিটিউট থেকে আমরা একটা প্রোগ্রাম ডেভেলপ করলাম, তার মানে মহাভারতের উপরে। কি আজকে মহাভারত আমাদের দেশে সবাই জানে, সেটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করলাম 10টা স্কুলকে নিয়ে। আর ওইখানে আমরা স্টুডেন্টদেরকে ডাকলাম, স্টুডেন্টকে ডেকে ওদেরকে মহাভারতের ডিফারেন্ট ক্যারেক্টার দিলাম। একজন অর্জুন, একজন কৃষ্ণ, একজন ভীম, সবাইকে দিয়েছি। আর তাতে আমরা, এটা ছিল অন দ্য কনফ্লিক্ট রেজলিউশন। আইডিয়া ছিল প্রত্যেককে এক একটা রোল দেওয়া হলো, রোল দিয়ে বলা হলো যদি ধরো তোমরা সে সময় অর্জুন থাকতে, তোমরা যদি তাহলে ভীম থাকলে, তাহলে তুমি কি করতে। আইডিয়া কী ছিল, যে ইয়াঙ্গার মাইন্ড আছে না, ওদের মধ্যে কি করে কনফ্লিক্ট রেজলিউশন, যেটা আমি বলেছি কনফ্লিক্ট রেজলিউশন স্টার্ট হয়েছে ফ্রম দ্য ফ্যামিলি টু দ্য কান্ট্রিজ। তো ওইখানে কি করে কনফ্লিক্ট রেজলিউশনের জন্যে তুমি ভাবতে পারো, কি কাজ করতে পারো। তাই সেরকম সেই ইয়াঙ্গার মাইন্ডসদের মধ্যে করার জন্যে এটা আমরা করছি। দেখুন, এটা হচ্ছে গিয়ে ওনার চিন্তাভাবনা, এত দূরদর্শী ওনার চিন্তাভাবনা এবং এত গভীর, এত নিখুঁত এবং এত বাস্তব সম্মত। সেই ছোট্ট বাচ্চাটা যে কিনা আজকে ছোট্ট থেকে এই ছোট্ট পরিসরে এইটাকে সমাধান করছে, তাকে যদি ঠিকমতো নারিশ করা যায়, সে কিন্তু একদিন গিয়ে বড় ডিপ্লোম্যাট হতে পারে। শুধু তাই নয়, সে কিন্তু দেশের যে সমস্যা,
দেশের যে সমস্যা তাদের নেবারহুড নিয়ে এবং ফরেন পলিসি নিয়ে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক। আপনার কাছে আসলে শুধুমাত্র মাথা নিচু করতে ইচ্ছে করে, আর কিছু না। আপনি যেভাবে সমস্ত কিছুকে ভাবেন এবং সেটাকে বাস্তব রূপ দিয়ে সেটা পরবর্তী প্রজন্মের জন্য যেভাবে আপনি কাজ করে যাচ্ছেন, তা সত্যি সত্যি মানে আমরা যত বলি সত্যিই কম, সত্যিই কম। এভাবে আপনি কাজ করে যান এবং এভাবে সুস্থ থাকুন, ইয়াং থাকুন, সেই শুভেচ্ছা রেখে আজকে এখান থেকে বিদায় নিলাম। আবার এই তো 3 তারিখে আবার দেখা হবে স্যারের সঙ্গে। চলুন, ধন্যবাদ, খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি তো কুমার জয়েন্ট সেক্রেটারি এবং যেভাবে টেকনোলজি ইনস্টিটিউট যেভাবে কাজ করে যাচ্ছে, তো আপনি কি বলবেন যে আন্ডার স্যারের সুদক্ষ পরিচালনায় যেভাবে কাজ করে যাচ্ছে, 3 বছরের কাজ 3 মাসে, ওরাও বোধহয় এত জোরে। With respect, our chairman, আইফোনা অ্যান্ড ওয়েবফোনা, এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট, ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশনের। এই প্রজেক্টটা নিয়ে স্যার বহুদিন স্টাডি করেছেন এবং অনেক ভাবনা চিন্তা করে উনি এই ইনস্টিটিউটটাকে তৈরি করেছেন। আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট উনি। I respect to our প্রেসিডেন্ট। যে সুন্দরভাবে পরিকল্পনা করে যে সমস্ত মানুষজন ফ্যাকাল্টি রয়েছেন, প্রফেসররা রয়েছেন, তাদেরকে একত্রিত করে এই 3 মাসের মধ্যে এটা এত ফ্লাওয়ারিশ করেছে, এটা আমরাও এক্সপেক্ট করতে পারিনি। বাট এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট এবং সম্পূর্ণভাবে স্যারেরই প্রাপ্য। ওনার মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা, কোনটা করলে ভালো হবে, কি করলে ভালো হবে, কোন কোন স্কুলগুলোকে ইনভলভ করলে ভালো হবে, সেটা যেরকম প্রথম অবস্থাতে উনি চিন্তা করেছিলেন, কিন্তু এই 3 মাসের মধ্যে লটস অফ সেমিনার করার পরে এখন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের এবং পশ্চিমবঙ্গেরও বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন তারা স্যারকে ফোন করছেন, তারা স্যারের সাথে যোগাযোগ করছেন যে তাদের স্কুলগুলোকেও কীভাবে এর মধ্যে ইনভলভ করবেন। আমরা তাকিয়ে থাকি ওনার ইনস্ট্রাকশনের জন্য। উনি যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন, উনি যেভাবে আমাদের চালিত করবেন, আমরা সেভাবে চালিত হব। আগামী 3 তারিখেও একটা ইন্টারন্যাশনাল সেমিনার আছে আমাদের ওয়েবফোনা এবং আইফোনাকে সঙ্গে থেকেই। এই টেগোর ইনস্টিটিউট অফ স্পিচ স্টাডিজ, এটা আমাদের স্বপ্নের প্রজেক্ট, এটা আমাদের স্বপ্নের একটা ইনস্টিটিউট। এটাকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব বলে আমরা বদ্ধপরিকর, এবং সোসাইটির কাছে আমাদের কমিটমেন্ট, স্যারের কাছেও আমাদের কমিটমেন্ট যে এটাকে আমরা যেভাবেই হোক আরও অনেক সুদূর প্রসারিতে তুলে নিয়ে যাব, যাতে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যতের স্টুডেন্টরা এটা নিয়ে আরও বেশি, অনেক বেশি পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করতে পারে। আমরা কথা বলে নেব ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনসের এক্সিকিউটিভ কমিটি মেম্বার বিশ্বজিৎ ঘোষের সঙ্গে। প্রথমেই আমাদের চেয়ারম্যান সাহেব সীতারাম শর্মাজিকে প্রণাম জানাই এবং জয়েন্ট সেক্রেটারি মিস্টার কাঞ্চন চক্রবর্তীকে প্রণাম জানাই। উনি যে নামটা, প্রথমেই টেগোর ইনস্টিটিউট নিয়ে কিছু বলা উচিত, কারণ এখন সারা পৃথিবীর যে অবস্থা, এত সুন্দর একটা নাম উনি সিলেক্ট করেছেন, তার জন্য প্রথমেই ওনাকে ধন্যবাদ জানানো উচিত। তার কারণটা হচ্ছে, রবীন্দ্রনাথ বলেছেন শান্তি কেবল নীরবতা নয়, শান্তি হলো মানবতার জাগরণ। এবং রবীন্দ্রনাথের চিন্তাধারা নিয়ে উনি যে এগিয়েছেন এই পিস স্টাডিকে, আমি মনে করি এই পিস স্টাডি আগামী দিনে এই ইনস্টিটিউট যাতে বিশ্বের দরবারে একটা জায়গা করে নিতে পারে এবং সেটা রবীন্দ্রনাথের চিন্তাভাবনাকে প্রতিফলিত হতে পারে, এর বেশি বলার আমার কিছু নেই। এই ইনস্টিটিউট আরও বড় হোক এবং আমরা সমস্তভাবে এই ইনস্টিটিউটকে সাপোর্ট করি এবং সহযোগিতা করব। স্যার যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে লিড করছে, মানে উনি ওনার মানে বয়সটাকে পিছনে ফেলে দিয়েছেন, সেটা নিয়ে কি বলবেন? স্যার তো অলওয়েজ যুবক, বয়সটা কোনোদিন মাপকাঠি নয়, আসল মাপকাঠি হচ্ছে মন। স্যারের থেকে আমরা সোশ্যাল ওয়ার্ক শিখেছি,
নিয়ে এসছে কাঞ্চনবাবু। প্রথমেই বলেছে ছিট না থাকলে হয় না, তাই ওই জন্য কাঞ্চনবাবু নিশ্চয়ই ছিট আছে, উনি তারপরে আরেকজনের কাছে নিয়ে এসছে, এনে আমরা একটা সংসার গঠন করেছি যাতে আমরা এই সুন্দর করে সোশ্যাল অ্যাক্টিভিটি চালাতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম এগোতে পারে।